লাস্ট 4 মাস ধরে কন্টিনিউয়াস সেলিং চলে যাচ্ছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে কন্টিনিউয়াস সেলিং হয়েছে। এই মুহূর্তে প্রায় 70,000 crores উপরে ফরেনাররা কন্টিনিউয়াস সেলিং করে গেছে মার্কেটে। মার্কেট কনসলিডেট হতে হতে একদম তলানিতে আসার পরেও সেলিং থামছে না। কোথায় গিয়ে সেলিংটা থামবে সেই প্রশ্ন উত্তর আজকে দেবো। মার্কেট কবে থেকে সেই সেলিং বন্ধ করে আবার ঘুরে দাঁড়াবে সেই প্রশ্ন উত্তর আজকে এই ভিডিওতে দেবো। এবং আজকে এই ভিডিওতে আজকে ট্রেডিং ডেতে যে কত বড় গেম হয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করব। কিভাবে অপারেটররা মার্কেটকে কন্ট্রোল করে গেম খেলে সেটাও বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক স্ট্র্যাটেজি জানতে পারবে। আর যদি ভালো মতো ভিডিওটি দেখো, কমপ্লিট ভিডিওটি দেখো, তাহলে এটাও বুঝতে পারবে যে মার্কেট কী করে প্রেডিক্ট করা যায়। আমি এতটুকু শিওর আজকে যে সিম্পল ফান্ডা, একেবারে সিম্পল ফান্ডা তোমাদেরকে আমি দেখাবো, সেটাতে তোমরা বুঝে যাবে যে মার্কেট এই মুহূর্তে উপরে যাবে না মার্কেট এই মুহূর্তে নিচে আসবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। যারা এই চ্যানেলে নতুন আছে ভাই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এরকম ভিডিও এখানে বানানো হয়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে চার্টটি রয়েছে সেটা হচ্ছে আজকে নিফটির চার্ট। এটা নিফটির চার্ট। আজকে নিফটি খোলার পরে একটু সেলিং এসেছিলো। সেলিং আসার পরে আবার কন্টিনিউয়াস একটা র্যালি দিয়েছে। র্যালি দেওয়ার পরে একটা সেল অফ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে মার্কেটে আমি আজকে সারাদিন মার্কেটটা ফলো করেছি। মার্কেট উপরে যাচ্ছিলো, আমার পোর্টফোলিও কিন্তু উপরে যাচ্ছিলো না, আমার পোর্টফোলিও নিচেই যাচ্ছিলো, লসেই বন্ধ হয়েছে। তার কারণ কি? এত বড় গেমটা কী করে হলো? তো মার্কেটের নিফটি তো উপরের দিকে গেছে। আমরা যদি দেখি তো নিফটি পজিটিভে ক্লোজ হয়েছে, ঠিক আছে? তাহলে কেন এটা হলো? দেখো, নিফটিতে 50টা কোম্পানি রয়েছে, এটা একটা ইন্ডেক্স। এবার আমার কাছে কিছু শেয়ার আছে যেটা এই ইন্ডেক্সে নেই, কিংবা এই ইন্ডেক্সে থাকলেও সেটাতে আজকে প্রফিট হয়নি। তো নিফটিতে কি সব কিছু কি ইকুয়াল? মানে 50টা কোম্পানির ভেতরে কি তাদের মার্কেট ক্যাপিটাল কি ইকুয়াল? না। নিফটির ভেতরে কীরকম থাকে? কোনোটা খুব বড়, বাকিগুলো মাঝারি, কোনোটা আরেকটু বড়, একটা আছে খুবই বড়। এইভাবে ফ্র্যাগমেন্টেশন রয়েছে নিফটির ভেতরে। ইকুয়ালি মার্কেট ক্যাপিটাল নিফটিতে থাকে না। তো এক্ষেত্রে কি হয়েছে, আজকে যখন মর্নিংয়ে এই সেলিংটা এসেছিলো, মোটামুটি ম্যাক্সিমাম শেয়ার নিচের দিকে যাচ্ছিল, কিন্তু দুটো শেয়ার উপরের দিকে গেছে। এবার অনেকে বলবে যে এটা তো পার্সেন্টেজে খুব কম বেড়েছে, মানে 0.45% মতন ডে হাইতে গেছে, কিন্তু এটা বুঝতে হবে যে এটা একটা জায়ান্ট কোম্পানি, ঠিক আছে? এবার অপারেটররা কী করেছে, এই দুটো কোম্পানিতে বাইং করেছে। একটা হচ্ছে রিলায়েন্সের আজকের গ্রাফটা যদি আমরা দেখি, এই 28 এখান থেকে শুরু, এখান থেকে কন্টিনিউয়াস রিলায়েন্সে বাই গেছে, শেষের দিকে সেল অফ এলেও উপরের দিকেই ক্লোজ হয়েছে। সেকেন্ড হচ্ছে এইচডিএফসি। যদি আমরা এইচডিএফসি গ্রাফটা দেখি তো শুরু থেকেই মার্কেটে কন্টিনিউয়াস উপরে গেছে, তারপরে একটু সেলিং এসেছিলো, কিন্তু তবুও পজিটিভেই ক্লোজ হয়েছে, ঠিক আছে? এবার মার্কেটে খেলাটা কীভাবে হয়েছে? মার্কেটে খেলা এইভাবেই হয়েছে, যদি দুটো জায়ান্টকে বুল রান করানো যায় তাহলে ইন্ডেক্সটা উপরের দিকে যাবে। ইন্ডেক্স যখন উপরে যাবে নিফটি পজিটিভে যাবে। নিফটি যখন পজিটিভে যাবে তখন কি হবে, যারা অপশান চেনে বসে রয়েছে, যারা অপশান ট্রেডার রয়েছে, যারা ফিউচার ট্রেডিং করছে, তারা ভাববে যে নিফটিতে একটা পজিটিভ মোমেন্টাম আসতে পারে, এবং তারা সেটা বেশিরভাগ সময় কি করে, তারা অপশান চেন দেখতে থাকে। এবার যারা অপশান চেন সম্পর্কে জানো না তাদেরকে আমি বলে দিই, অপশান চেন হচ্ছে নিফটিতে অপশান বলে একটা জিনিস আছে, এটা ঠিক আছে, যেটা ইন্ডেক্সে ট্রেড করতে সাহায্য করে। মানে আমি বেটিং করব, পরিষ্কার কথা, নিফটিতে অপশান ট্রেডিং মানে বেটিং। আমি বেটিং করব মার্কেট উপরে যাবে, যদি উপরে যায় তবে আমার লাভ, যদি নিচে যায় তাহলে আমার লস। তো এটাতে দুটো জিনিস থাকে, একটা থাকে হচ্ছে কল, যদি উপরে যাওয়ার জন্য বেট লাগাই, আর একটা থাকে হচ্ছে পুট, যদি মার্কেট নিচে যাওয়ার জন্য বেট লাগাই তাহলে পুট। এবার কি হয়, মার্কেটে প্রত্যেক দিনই কিছু লোক কল কেনে, কিছু লোক পুট কেনে, এবং কিছু লোক ওয়েট করে এবং তারা চেঞ্জ করে, যেরকম প্রয়োজন হয় সেরকম চেঞ্জ করে। পুট থেকে কলে যায়, কল থেকে পুটে যায়। এবার এই দুটো জিনিসের একটা রেশিও তৈরি হয়, ঠিক আছে? এই রেশিওটিকে বলা হয় পুট কল রেশিও, পিসিআর রেশিওর মোটামুটি আমি বলে দিচ্ছি, এই যে সিম্পল সংজ্ঞাটা দেব এবং এই ফান্ডাটা দেব, এটা দিয়ে তোমরা রোজ টেস্টিং করে দেখতে পারবে এই কথাটা 100% ট্রু, এবং এটা আমি করে দেখেছি। যদি পিসিআর 1-এর থেকে কম হয়, লেস দেন 1 হয়, যেখানে 1 বড়, পিসিআর 1-এর থেকে ছোট, এরকম ক্ষেত্রে মার্কেট নিচের দিকে যাবে।
কেউ আটকাতে পারবে না, মার্কেট যাবে। যদি পিসিআর 1-এর থেকে বড় হয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে। এটাকে সংজ্ঞা বেঁধে নাও, এটাকে মাথায় নোট করে নাও, এটাকে দেখতে থাকো, এরকমই হবে। হ্যাঁ, এবার অনেক সময় দেখা যায় পিসিআর রয়েছে 0.7, তবুও মার্কেট উপরের দিকে যাচ্ছে। এটা অনেকে বলবে, ঠিক আছে, সেটা আমি বলে দিই। হয়তো পিসিআর শুরুতে ছিল 0.6, পরে হয়েছে 0.7, সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে, কারণ পজিটিভ চেঞ্জ এসছে। আবার এরকম হতে পারে 0.9 ছিল, পরে 0.8 হলো, মার্কেট নিচের দিকে চলে গেল। কিংবা 0.3 ছিল, 1.1 হলো, সেক্ষেত্রেও মার্কেট নিচের দিকে চলে গেল। যদি নেগেটিভলি চেঞ্জ হয় তাহলে নিচের দিকে যাবে, যদি পজিটিভলি চেঞ্জ হয় তো উপরের দিকে যাবে। তো আজকে পিসিআর একটা বড় গেম হয়েছে। কী গেম হয়েছে? পিসিআর শুরুর থেকেই 0.6, 0.7-এর ভেতরেই ছিল, সারাটা দিন এরকমই ছিল। কিন্তু মার্কেট যেরকম তোমরা দেখতে পাচ্ছ, তো শুরু থেকে এটা এরকমই ছিল, কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। ঠিক আছে, কেন গেছে? কারণ পার্টিকুলার দুটো বড় জায়েন্টকে যদি কন্টিনিউয়াস বাই করেছে, মানে উপরের দিকে র্যালি করেছে, তো ইন্ডেক্সটা উপরের দিকে গেছে এবং কিছু শেয়ার সেটাকে ফলো করেছে। আমি পিসিআরের গ্রাফটা দেখব। এটা হচ্ছে পিসিআরের গ্রাফ। ঠিক আছে, আমি যে বলছিলাম সকাল থেকে কত, দেখো পিসিআর কত ছিল, মানে এটা 0.6, এটা 0.3, তো বুঝতে পারছো খুব লো ছিল, 0.35-এর মতন ছিল। এখান থেকে এটা হচ্ছে 9:15, 10:15, মোটামুটি 0.9 অবধি এসছে, এখানে ক্রস করেছে 0.9 দুটোর দিকে। ঠিক আছে, তারপরে এটা খানিকক্ষণের জন্য 1.04-এও গেছিলো। এই সময়টাতে আমি আবার চেক করেছিলাম, আমার পোর্টফোলিও তখন ব্রেক ইভেনে ছিল, যে মাইনাস না পজিটিভ, ওরকম অবস্থায় ছিল। তো কী হয়েছে, সবার সেন্টিমেন্টকে চেঞ্জ করেছে, মার্কেটের উপরে যাবে, তো ওরা কী করেছে, চেঞ্জ করেছে। পিসিআরটা ধীরে ধীরে 1-এর উপরে গেছে, হিসেব মতন এখান থেকে মার্কেটকে উপরে চলে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, কিন্তু দেখো এই পয়েন্টটা যদি আমরা নোট করি, এটা কয়টার সময়, 2:15, 2:15 সময় এই গেমটা হয়েছে মার্কেটে। ঠিক আছে, পিসিআরকে এখানে নিয়ে গেছে। এবার দেখো এখানে সেলাররা পুরো মার্কেটটাকে তৈরি করে নিয়ে গিয়ে উপরে বসেছিল, উপরে বসে আছে যে কখন এটা 1-এর উপরে আসবে, আমরা সেলিং করব। দেখো কি হয়েছে মার্কেটে, যে দুটো জায়েন্ট মানে রিলায়েন্স, এইচডিএফসি যে উপরে গেছে, তাদেরকে খুব একটা সেল করেনি। ঠিক আছে, আদার্সগুলোকে সেল করেছে। 2:15, 2:05, 10, 15, তার মানে এই পজিশনটাতে। ঠিক আছে, এই পজিশনটাতে আমার পিসিআর এসে দাঁড়ালো কত, 1.04, ওরকম ছিল। এখান থেকে একটু গেছে উপরে, দেখো হেভি সেল করে দিয়েছে মার্কেটে, পুরো শর্ট সেলিং করে। অনেকের যারা এখানে মানে বিভিন্ন রেজিস্ট্যান্সগুলোকে নিজের স্টপ লস বানিয়েছিল না, একটা ক্যান্ডেলই সবার স্টপ লস কেটে সেকেন্ড ক্যান্ডেলে সব শেষ করে দিয়েছে, করে দিয়ে এখান থেকে সোজা প্রফিট নিয়ে বাড়ি চলে গেছে। তো এরকম গেম হয় মানে অপারেটরদের, কী করে তারা ডেলি ইন্টারডেতে ট্রেডিং করে। আমাদের কী লাভ, আমাদের অবজারভেশন করে লাভ, অবজারভেশন দেখতে ভালো লাগে, মার্কেটে অনেক কিছু হয়। আমি লং টার্ম ইনভেস্টার এবং আমি সবাইকে সাজেস্ট করবো অপশন চেন ফ্যান থেকে একটু দূরে থাকো, কারণ এগুলো খুবই ভোলাটাইল। ঠিক আছে, কষ্ট করে টাকা ইনকাম, তো একটু যাই হোক, সেটা অনেকের নিজস্ব চয়েস থাকে, বেশি জ্ঞান দিলে অনেক কথা বলবে। এবার কথা হচ্ছে যে মার্কেট কতখানি অবধি পড়বে সেটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা আমি তোমাদের দিতে চাই। দেখো মার্কেট কি আগে কোনোদিন এরকম পড়েনি? প্রথম কথা হচ্ছে হ্যাঁ অবশ্যই পড়েছে, মার্কেট তো বারবার পড়েছে এবং মার্কেটে পড়াটা একটা স্বাভাবিক নিয়ম। তাহলে এটা থামছে না কেন? এটা থামছে না এবং কতদিন অবধি সেলিং হতে পারে? দেখো বন্ধুরা, তোমাদের সামনে এবার আমি যেটা খুলে দিয়েছি সেটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে নিফটির চার্ট। এখানে একটা হাই নিফটি তৈরি করেছিল 26,000-এর। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের দিকে 26,000 করেছিল এবং কন্টিনিউয়াস সেলিং হয়েছে। মানে যত হাই ছিল সেগুলো কি হয়েছে, লোয়ার হাই তৈরি করেছে, এখানে একটু ব্রেক করতে যাচ্ছিলো হাইয়ার হাই, সেটাকেও আবার প্যাটার্ন ব্রেক করে আবার লোয়ার হাইয়ের প্যাটার্নেই চলে এসছে। এবং দেখো রেজিস্ট্যান্সকে আমি, দেখো এই লাইনগুলো আমার আগে থেকে ড্র করা। ঠিক আছে, আমি প্রেডিক্ট করেছিলাম এখানে, কিন্তু একটু সাইডওয়েজ গেছে, গিয়ে এখানে বাউন্স নিচ্ছে। মানে এই যে আগের ভিডিও আমার পড়ে আছে, গিয়ে দেখবে 22,800 কথা আমি বারবার বলেছিলাম, কারণ এটা সেই জুনের যে রেজাল্ট সেটাকে টেস্ট করেছে। তো এই লেভেলটাকে রেসপেক্ট করছে, যদি এটা রেসপেক্ট না করে তাহলে পরে এই যে 22,125-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে সেটাকে করবে। এবার এখান থেকে আমরা একেবারে বেয়ার মার্কেটে প্রবেশ করে গেছি। ঠিক আছে, এখানে অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, রিসেন্টলি আবার যে সেলিংয়ের কারণ হচ্ছে কলম্বিয়া বলে একটা দেশ আছে,
তার উপরে ট্রাম্প কি করেছে, 25% ইম্পোর্ট ডিউটি এগুলো সব লাগিয়ে মানে ভয় দেখাচ্ছে যে ইন্ডিয়ার উপরেও দিতে পারে। সেই প্যানিকে আমরা সেল করছি, এরকম বলছে অনেকেই। তো আমার মনে হয় এটা নতুন কিছু না, বিভিন্ন কারণ ট্রিগার করছে সেন্টিমেন্টটাকে আরেকটু মানে মিল্ক করার, আরেকটু বেশি যাতে এর থেকে লাভ করতে পারে যারা সেলার রয়েছে তারা। তবে এটা যে দীর্ঘস্থায়ী হবে তা নয়। আমাদের জানুয়ারি মাসের শেষ উইকে প্রত্যেক বছর কি হয়, বাজেট সেশনটা স্টার্ট হয়। এবছর একটু ডিলে হলো, 31 জানুয়ারি থেকে এটা স্টার্ট হবে। বাজেট সেশনে যদি বাজেট ভালো হয় তাহলে পরে আমরা কিছু স্টকে র্যালি দেখতে পারবো, বিশেষত পিএসইউ কিছু স্টক দেখবো আমরা, রেলওয়ে স্টকে আমরা র্যালি দেখবো, প্রাইভেট যে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আমরা র্যালি দেখতে পারি। এবং আমার মনে হয় আগামী দিনে ফার্মাসিউটিক্যাল সেক্টরও একটা র্যালি দিতে পারে, কারণ ফার্মাসিউটিক্যাল সেক্টর 3 বছর ধরে ভালো কনসলিডেটেড হয়ে গেছে, এবার সেখানে র্যালি আসতে পারে। মার্কেট কোথায় গিয়ে ঘুরবে, দেখো মার্কেট সবার প্রথমে নিজের বটমটাকে ডিফাইন করে। বটমটাকে ডিফাইন করার মানে হচ্ছে আজকে যে এই লেভেলটা তৈরি করেছে 22,800, এটা যদি ভালো করে রেসপেক্ট করে তাহলে এটা বটম ডিফাইন হবে, আর যদি এটা ব্রেক হয় তাহলে পরে নতুন বটম তৈরি হবে। এবার মার্কেট এটাই যে লাস্ট বটম সেটা আমরা কী করে বুঝবো, আমরা বুঝবো বলতে এইভাবে যে আমরা পাস্ট ডেটাকে দেখব, সেই ডেটা দেখে আমরা বুঝবো যে এই বটমটাই লাস্ট বটম কিনা। যদি আমরা আগের দেখি তাহলে আমরা দেখব যে এই সেম লেভেলে একবার যদি আমরা আগের দেখি তাহলে আমরা দেখব এই এক সেম লেভেলে একবার, দুবার, তিনবার, বারবার রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখন সেটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। এবার এই 2022-এ একবার ভালো মতন করে মার্কেট পড়েছিল, তো সেটাতে আমরা দেখি, দেখো এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2022-এর মার্কেট। এখানে 2022-এ শুরু হয়েছিল, সেখান থেকে মার্কেট একটা বটম তৈরি করেছিল, তারপরে আবার সেই বটমটাকে ব্রেক করেছিল এবং এখান থেকে এটা লাস্ট ডিফাইন করে এটাকে বেস করে আবার উপরের দিকে গেছিলো এবং সেখান থেকে বারবার স্ট্রেস করে এবং মার্কেট 2023-এর পরে একটা বুল রানে চলে যায়। তো এখানে যখন সেলিং হচ্ছিলো তখনও মনে হচ্ছিলো যে আর কোনো দিনও থামবে না, সেলিং কন্টিনিউয়াস হবে। তো এগুলো আমাদের মার্কেটে আসে 2 মাস 3 মাস এরকম সেলিং চলে। তো আমরা যদি মান্থলি চার্ট দেখি, দেখো যদি আমরা মান্থলি চার্ট দেখি তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি, মানে যখন যখন মার্কেট খুব বাজে মানে সময় গেছে আর কি মার্কেটের, তাহলে আমরা চলে আসি 2021-এ, 2022-এই বাজে সময় গেছিলো, 21-এ তো তাড়াতাড়ি রিকভার হয়ে গেছিলো। দেখো এখানে মার্কেট পড়েছে 1 মাস 2 মাস, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেট রিকভার করেছে। আবার মার্কেট পড়েছে 1 মাস 2 মাস 3 মাস, মার্কেট রিকভার করেছে 2 মাস। 1 মাস পড়েছে 2 মাস রিকভার করেছে, 1 2 3 মাস পড়েছে, 4 মাস পড়েছে, মার্কেট রিকভার করেছে পরপর 4 মাস। তারপরে 1 মাস পড়েছে, 1 মাস পড়েছে, রিকভার 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 র্যালি, এই র্যালিটা অনেক বড় ছিল। এখনও কি হচ্ছে 1 2 3 4। তো যদি আমরা লাস্ট 2 বছরের ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মোটামুটি 4 উইকসের একটা সার্কেল রয়েছে, সাইকেল, যেখানে মার্কেটে সেলিং হয় এবং তারপরে 4 উইকসের পরে র্যালি আসে। দেখো 1 2 3 র্যালি, ঠিক আছে, 1 2 3 4 র্যালি। তো মার্কেটে কন্টিনিউয়াস 5th মান্থ সেলিং কিন্তু দেখতে পাওয়া খুব মুশকিল। যদি আমরা এখানেও দেখি, যদি আমরা এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 ঘুরে গেল মার্কেট, ঠিক আছে। আমরা যদি আরও পাস্টের দিকে যাওয়ার চেষ্টা করি, 1 2 3 4 র্যালি, ঠিক আছে। তো মার্কেট যে কন্টিনিউয়াস 5th মান্থ অবধিও পড়বে সেটা খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হবে, কারণ রিসেন্টলি 2016 অবধি আমি অলরেডি দেখে ফেললাম। 2016 অবধি আমরা দেখছি যে কন্টিনিউয়াস 4 মাসের বেশি সেলিং হয়নি এবং এই মুহূর্তে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আমাদের দেশের বাজেট। যদি বাজেট ভালো হয়, ভালো ইন দ্য সেন্স বাজেটে যেখানে রেলওয়েকে ফান্ডিং ভালো করে দেওয়া হবে, ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টকে মিনিস্ট্রিকে ভালো মতন পয়সা দেওয়া হবে, যেখানে এয়ারপোর্ট যাতে অত বেশি তৈরি হয় সেখানে যাতে ভালো করে পয়সা দেওয়া হবে, গরিব কল্যাণে যাতে ভালো করে পয়সা দেওয়া হয়, যেখানে বিভিন্ন আবাস যোজনাতে ভালো করে পয়সা দেওয়া হয়, যেখানে রিনিউয়েবল এনার্জিকে ভালো করে পয়সা দেওয়া হয় এবং সর্বোপরি মানুষের সেন্টিমেন্টকে ঠিক করার যদি ট্যাক্স স্ল্যাবগুলো যদি একটু ঠিক করা হয়
জানি না কতটা হবে, তাহলে কী হবে, মানুষ একটু পজিটিভ আউটলুকে মার্কেটের দিকে তাকাবে এবং সেখান থেকে মার্কেটটা ধীরে ধীরে রিবাউন্ড করে এবং রিট্রেস করে একটা ভালো র্যালির দিকে যেতে পারে। তো আজকের ভিডিওতে মেনলি আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেটে ডেইলি ফ্রেমে অনেক বড় বড় গেম হয় এবং মার্কেট যখন আনইউজুয়াল বিহেভ করে তার পিছনে কোনো না কোনো একটা বড় প্লেয়ারের হাত থাকে। আমরা এখান থেকে বসে ডিসাইড করতে পারি না যে কোন বড় প্লেয়ার খেলছে কিংবা তাদের কী পাওয়া, তাদের কাছে আমরা কিছুই না, কিন্তু আমরা ডেটাকে দেখতে পারি যে হ্যাঁ এই ডেটা চলছে, এই ডেটা চলছে। তো এই অনেকে বলছে যে আরে ফরেনাররা সেল করছে, তুমি যদি ডেটা তুলে দেখো 2024 জানুয়ারি মাস থেকে ফরেনাররা সেল করছে, তাই বলে কি 2024 র্যালি আসেনি? দুবার র্যালি এসছে, ঠিক আছে। সেপ্টেম্বর মাসেও তুমি দেখতে পাচ্ছ জুন জুলাই সেপ্টেম্বর অবধি র্যালি দিয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি র্যালি ছিল, এপ্রিলেও রিট্রেস করে গেছিলো। তুমি যদি চার্ট খুলে দেখো তাহলে দেখবে হয়। তো শুধুমাত্র যে তা ফরেনারদের উপর আমরা নির্ভরশীল তা তো না, ডোমেস্টিক বায়াররাও রয়েছে এবং মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট চাই। মানে তুমি যদি পজিটিভ যদি না দেখো, 2024 শুরুতে তো হিন্ডেনবার্গের মতন একটা বড় একটা কেস, একটা ঝামেলা করে দিয়েছিল, একটা এই মানে মার্কেট একেবারেই গুড়িয়ে দিবে, করে দিবে। কি হলো? আজকে হিন্ডেনবার্গ বন্ধ হয়ে গেল। তো মার্কেটে একটু পজিটিভ সেন্টিমেন্ট আসতে হবে, সেটা ট্রিগার করবে একটা পজিটিভ ইভেন্ট দিয়ে। সেই ইভেন্টটা বাজেট হলে বাজেট হতে পারে, আর যদি কারো মনে হয় যে না আমরা সেলিংয়ের দিকে যাচ্ছি কন্টিনিউয়াস, দেখো সেলিংয়ের দিকে আমরা যাচ্ছি কি, আমরা তো আছি সেলিংয়ের ভেতরে, 4 মাস সেলিং হয়ে গেছে। মার্কেটের বটমগুলো এখন খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এর পরে আর সেলিং করলে কিছু করার নেই, এরপরে তো রেজিস্ট্যান্সের আর সেই লেভেলগুলো কোনো রেসপেক্টই থাকবে না, ঠিক আছে। সেই মানে এখন যদি কন্টিনিউয়াস আরও ফুল ফ্লেজেড সেলিং হয়, কারো কোনো ইকুয়েশন হিসাব কাজে আসবে না, ঠিক আছে। মার্কেটে নতুন নতুন অনেক কিছু বলতে পারে, কিন্তু হিসাব কিছুই কাজে আসবে না। প্রত্যেকের পোর্টফোলিও আমার আশা অনুযায়ী 20-25% ডাউন রয়েছে, ঠিক আছে। রিকভার করবে, সময় লাগবে, কিন্তু সময় লাগতে সময় লাগে না। যদি ভালো নিউজ আসে 2-3 মাসে মার্কেট রিকভার হয়ে চলে আসবে। আর যদি আমরা লং টার্মের কথা ভাবি তাহলে তো এগুলো নিয়ে টেনশন করা কিছুই নেই, কারণ লং টার্মে নিফটি 22,957 মনে হয় না থাকবে বেশি দিন। 30,000 তো নিফটি পৌঁছবেই, সে 2 বছর হোক 3 বছর হোক। লং টার্মের ক্ষেত্রে এগুলো কোনো প্রবলেম না। যারা শর্ট টার্মে করছো তাদের জন্য বলছি যে একটু ধৈর্য ধরো, মার্কেট রিকভার করবে। 4 মাস সেলিং হয়ে গেছে, এই মাসের ক্যান্ডেলটা বন্ধ হবে রেডি, নেক্সট মাসে মার্কেট রিট্রেস করার চান্স একদম, আমি প্রবাবিলিটি যদি বলতে 70% চান্স রয়েছে, বাকিটা 30% মার্কেট অনেক কিছু হতে পারে। দেখতেই পাচ্ছ কীভাবে প্লেয়াররা খেলে। আর পুট কল রেশিও সম্পর্কে মোটামুটি যেটা আমি বললাম সেটা তোমরা একবার ডেলি ট্রাই করে দেখবে, ঠিক আছে। যারা গ্রো অ্যাপে করছো কিংবা ওয়েবসাইটে যদি করছো আপস্টক্সও পেয়ে যাবে, ঠিক আছে। তো পুট কল রেশিও দেখবে, যখন 1-এর কম থাকবে মার্কেট পড়ে, আর যখন 1-এর বেশি থাকে তখন মার্কেট ওঠে, ঠিক আছে। তো অনেকে খেয়াল করে দেখবে অনেক সময় কী হয়, পুট কল রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, মার্কেটে এফেক্ট পড়ছে না। সেই সময় তুমি দেখবে যে 15 মিনিটের ভেতরে মার্কেটটা ফল করে গেল কিংবা মার্কেটটা উঠে গেল। এরকম করতে করতে একটা আইডিয়া জন্মে যাবে যে অ্যাকচুয়ালি তাহলে পরে এইভাবে অপশান ট্রেডিং মানুষ করে ইনকাম করে, সেটা তুমি জানতে পারবে। আমি মোটামুটি রেকমেন্ড করি না ওগুলো করো, ঠিক আছে। টাকা ভালো নষ্ট হয়, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পারে থাকো তো চ্যানেলটিকে লাইক করে দিও, যদি কিছু শিখতে পারো তো ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।